এখন আমরা ম্যাম পড়ালেখা শুরু করব। হ্যাঁ বলেন। আমার একটু নেটের জন্য ঢুকতে প্রবলেম হয়েছে, অ্যাটেন্ডেন্সটা আচ্ছা দাঁড়ান, নাম কি আপনার? রায়হান ইসলাম জিনান। থ্যাংক ইউ ম্যাম। ওকে, তো আচ্ছা আমরা ক্লাস স্টার্ট করি। এখন আপনারা কি বলতেছেন যে গত ক্লাসের পর আবার পড়াইতে, কেন বলেন তো? তাহলে তো একটা একটা ক্লাস রিপিট হয়ে গেল, তাই না? ম্যাম এটা আসলে ম্যাম একটু ঝামেলা আছে, একটু আচ্ছা দেখাইলে ভালো হয়। আমি বলি, আপনারা কি বাসায় পড়ছেন ওই চ্যাপ্টারটা? জি ম্যাম, দেখছিলাম ম্যাম। আচ্ছা শুনেন, আমাদের ইউনিভার্সিটি ওপেন হোক, আমি আমার ইচ্ছা আছে আপনাদেরকে সব চ্যাপ্টার একবার রিভিউ দেওয়ানোর মিডের আগে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। শোনেন, তাহলে আজকে ওকে ম্যাম। ছুটি। আচ্ছা আচ্ছা আমাকে কথা বলতে দেন। একদিন যদি আপনাদের ওই চ্যাপ্টার গুলা রিভিউ দেই, পুরান চ্যাপ্টার গুলা, তখন আপনারা আমাকে এই চ্যাপ্টারে যা যা প্রবলেম আছে সেগুলো বললেন, আমি আবার বুঝাই দিব, ঠিক আছে? বুঝতে পারছেন কি বলছি? এখন রেসপন্স করতেছেন না কেন? বলেন কি বললাম, বুঝছেন আপনারা? জি ম্যাম। ঠিক আছে, তো ঈদের ছুটিতে একটু আরেকটু ভালো করে পড়েন সবগুলা চ্যাপ্টার, দেন আমাদের ফিজিক্যাল ক্লাস ম্যাম শুরু। এত পড়া মনে কেমনে রাখবো? পড়ে পড়ে মনে রাখবেন, বেশি বেশি পড়বেন তাহলেই মনে থাকবে। ম্যাম অনেক কিছু, একটু কমায় দেন প্লিজ। বুঝতে পারছি ম্যাম, না ম্যাম কমানো যাবে না, এর থেকে কম দিলে আসলে আপনাদের চ্যাপ্টারে সিলেবাসে কিছুই থাকে না। ম্যাম শুনেন, তাহলে এই চ্যাপ্টারটা মিডে দিয়েন না। কোনটা? আজকে যেটা পড়াবো? জি ম্যাম। আচ্ছা আমি বলি শোনেন, আজকে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে চ্যাপ্টার 3 লেকচার 1। হ্যাঁ, তো আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের মিডের সিলেবাস এই লেকচারটা পর্যন্তই, আর না, ঠিক আছে? এখন আপনারা একটা উইক বেশি পাচ্ছেন, তো আপনাদের উচিত একটা স্লাইড লিস্ট একটু বেশি নিয়ে, না হলে একদম সিলেবাসটা খুবই ছোট হয়ে যায়, ঠিক আছে? সো এই এই আজকে যে চ্যাপ্টার লেকচার শিটটা শুরু করতেছি, আপনাদের এই পর্যন্তই সিলেবাস, আমি প্রমিস করে বলতেছি এরপর আমি আর বাড়াবো না, ঠিক আছে? আল্লাহ ম্যাম, এগুলা পড়তে গেলে তো পাগলই হয়ে আচ্ছা যাবো আচ্ছা, ম্যাম, না না দিয়েন না পাগল এটা। হবেন না, শোনেন পাগল হবেন না, এগুলা দেখতে ভয়ঙ্কর লাগলেও এগুলা কিন্তু খুব কঠিন জিনিস না, আমি বোঝাইলে দেখবেন যে সুন্দর করে বুঝে যাবেন, ঠিক আছে? স্লাইড শেষ। হ্যাঁ হ্যাঁ, এমনি 6টা স্লাইড শেষ ম্যাম, আর কত দিবেন? আপনাদের 6টা স্লাইড যে এরকম করে খালি ভয় পান, প্রথম চ্যাপ্টারটাতে কি কিছু আছে? আপনারা বারবার খালি ভয় পাচ্ছেন যে এতগুলা ম্যাম ওই স্লাইড। চ্যাপ্টারে এত থিওরি, ওইগুলা তো মনেই থাকে না। হ্যাঁ থিওরি আছে ঠিক আছে, বাট ওগুলো তো খুব ইজি থিওরি না, ম্যাম বেসিক। তাহলে প্রথমটা বাদ দিয়ে দেন ম্যাম। বাদ দেওয়া যাবে না, ম্যাম খালি কিছুই নাই, সিলেবাস তাহলে আমরা বাদ দিতে পড়বো কি? হয়? না না, বললাম যে ওইখানে তো খুব খুব ডিফিকাল্ট কিছু নাই, খুব ইজি জিনিস, তাই না? একদম ফান্ডামেন্টাল কনসেপ্ট। সো কোশ্চেন করেন সেটা ডিফিকাল্ট হয়ে যায়, এত ভিতর থেকে কোশ্চেন করেন যে আমরা এত ভিতরে পড়ি না। কোথায় ডিফিকাল্ট কোশ্চেন করছে? আপনাদের কুইজের কোশ্চেন অনেক ইজি হয়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বলেন। অনেক ভিতর থেকে কোশ্চেন করলে কি আমরা পারি আমরা? তা আমি কি আপনাদেরকে একদম খালি উপর উপর দিয়ে কোশ্চেন করবো? ম্যাম ভিতরে? ক্লাস স্টার্ট করেন। হ্যাঁ ক্লাস স্টার্ট করি, শোনেন। আহ কি জানি, তো এটাই বললাম যে আমি আজকে যে চ্যাপ্টারটা স্টার্ট করতেছি, এই পর্যন্তই থাকবে আপনাদের মিডের সিলেবাস, আমি এটা আপনাদেরকে আপলোড দিয়ে দিব, আজকেই আপলোড দিয়ে দিব, আপনারা ঈদের মধ্যে পড়ালেখা করে সিলেবাস আগায় রাখবেন, ঠিক আছে? ম্যাম এইটাও 18 পেজের স্লাইড ম্যাম। হ্যাঁ 2 দিনে পড়াবো, একদিনই শেষ করব না, চিন্তা নেই। আচ্ছা, তো স্টার্ট করতেছি আমি হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 লেকচার 1। আপনারা একটু মনোযোগ দেন, মনোযোগ দিলেই দেখবেন যে জিনিসটা সহজ হয়ে যাচ্ছে, লেখাগুলা আর লেখা মনে হচ্ছে না, ঠিক আছে? তো আমাদের এখানে স্টার্ট হচ্ছে মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার এন্ড মাইক্রো কম্পিউটার সিস্টেম। চ্যাপ্টারের নাম একই মনে হইলেও আমাদের এই ভেতরের কনসেপ্ট একই না। আমরা আগে যা যা পড়ছি এখন আরো ওগুলার আরো বিস্তারিত পড়বো, আমরা মাইক্রোপ্রসেসরের আরো ইন ডেপথ জিনিসপত্র এখানে শিখবো, ঠিক আছে?
সো স্টার্ট করতেছি। ফার্স্টে আসতেছে হচ্ছে গিয়ে আপনাদের বেসিক কনসেপ্ট অফ অ্যান আর্কিটেকচার অ্যান্ড অপারেশনস। তো মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার কি জিনিস, হ্যাঁ? তো আমরা শিখে আসছি না যে আপনাদের মাইক্রোপ্রসেসর হচ্ছে একটা কি, আপনাদের মাইক্রোপ্রসেসর হচ্ছে একটা প্রোগ্রামেবল ডিভাইস, এবং এই ডিভাইসটা ক্রিয়েটেড হয় কিছু রেজিস্টার্স দিয়ে, ফ্লিপ ফ্লপস দিয়ে আর টাইমিং এলিমেন্টস দিয়ে, তাই না? এটা একটা ইলেকট্রনিক ডিভাইস ছিল। তো এই মাইক্রোপ্রসেসরটা আপনার কি কি করতে পারে? মাইক্রোপ্রসেসরটার ভেতর কিছু সেট অফ ইনস্ট্রাকশনস থাকে যারা হচ্ছে গিয়ে ইন্টারনালি ডিজাইন থাকে, এবং এই মাইক্রোপ্রসেসরটা এই সেট অফ ইনস্ট্রাকশনস দিয়ে ডাটাকে ম্যানিপুলেট করতে পারে এবং আপনার মেমোরি, ইনপুট আউটপুট এদের সাথে কি করতে পারে? কমিউনিকেশন করতে পারে। সো মাইক্রোপ্রসেসরের এই যে ডাটা ম্যানিপুলেশন এবং পেরিফেরালস এর সাথে কমিউনিকেশন, এই কাজগুলো করার জন্য মাইক্রোপ্রসেসরটা কিভাবে ক্রিয়েট করে? আপনারা দেখেন এখানে লিখছে যে দিস প্রসেস অফ ডাটা ম্যানিপুলেশন এন্ড কমিউনিকেশন ইজ ডিটারমাইন্ড বাই দ্য লজিক ডিজাইন অফ দ্য মাইক্রোপ্রসেসর কল দ্য আর্কিটেকচার। তার মানে আমাদের মাইক্রোপ্রসেসর যে ম্যানিপুলেট ডাটা করতেছে, মানে ডাটা ম্যানিপুলেশন করছে আর হচ্ছে পেরিফেরালের সাথে যে কমিউনিকেশন করতেছে, এই কাজটা করার জন্য আমার মাইক্রোপ্রসেসরটা কিছু লজিক গেটস দিয়ে অমন ভাবেই ডিজাইন করা হয় যেন এরা কি করতে পারে? ডাটা ম্যানিপুলেশন করতে পারে এবং কমিউনিকেশনটা করতে পারে। এই লজিক গেটস দিয়ে মাইক্রোপ্রসেসরের ডিজাইন করার ব্যাপারটাই হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার। কথাটা কি বুঝছেন আমি কি বলছি? জি ম্যাম। ওকে, তাহলে কি বললাম? আমাদের মাইক্রোপ্রসেসরের ডাটা ম্যানিপুলেশন এবং কমিউনিকেশনের জন্য আমার মাইক্রোপ্রসেসরটা কিছু লজিক্যাল গেটস দিয়ে ডিজাইন করা হয়, এবং এটাকেই আমরা বলতেছি হচ্ছে গিয়ে আর্কিটেকচার। দেন আসতেছে হচ্ছে গিয়ে অপারেশনস। মাইক্রোপ্রসেসরের অপারেশনস কি কি? তো মাইক্রোপ্রসেসর তো অনেক ধরনের অপারেশনসই করতে পারে, যে ডাটা ম্যানিপুলেশন করতে পারে, দেন হচ্ছে কমিউনিকেশন করতে পারে, এটসেট্রা, তাই না? সো এই অপারেশনস গুলো করে কিভাবে? The microprocessor can be programmed to perform functions on given data by selecting necessary instructions from its set. মাইক্রোপ্রসেসর, প্রত্যেকটা মাইক্রোপ্রসেসরের জন্য আপনাদের বলে আসছিলাম যে প্রত্যেকটা মাইক্রোপ্রসেসরের নিজস্ব আলাদা আলাদা ইনস্ট্রাকশন সেট আছে। সো আপনি যে মাইক্রোপ্রসেসরটা ইউজ করতেছেন তার ইনস্ট্রাকশন সেট থেকে কিছু ইনস্ট্রাকশন নিয়ে আপনি ওই মাইক্রোপ্রসেসরের মধ্যে ডাটা ম্যানিপুলেশন এন্ড কমিউনিকেশন এসব করাতে পারবেন, তাই না? তো আমরা কিভাবে মাইক্রোপ্রসেসরকে দিয়ে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করি? আমরা যে ইনস্ট্রাকশনটা মাইক্রোপ্রসেসরকে দেই সেটা হচ্ছে কি ওর মেমোরিতে যায়, ঠিক আছে? দেন মেমোরি থেকে ইনস্ট্রাকশনটা ফেচ হয়ে আপনার মাইক্রোপ্রসেসর ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করে। সো এখানে একটা হচ্ছে আপনার এক্সাম্পল বা একটা কনসেপ্ট দেওয়া যে কিভাবে মাইক্রোপ্রসেসর এই কাজটা করে। Writing or entering instructions and data is done through an input device such as a keyboard. So ফার্স্টে কি করা হয়? আপনার ইউজার, মানে আমরা যারা ইউজার আছি তারা মাইক্রোপ্রসেসরে ইনস্ট্রাকশন এবং ডাটাগুলা কিবোর্ডের মাধ্যমে ইনপুট দেয়। Then the microprocessor reads or transfers one instruction at a time, matches it with its instruction set. মানে সেকেন্ড স্টেপটাতে কি হইলো? ফার্স্টে কি করলো? ফার্স্টে হচ্ছে গিয়ে ইউজাররা কিবোর্ডের থ্রুতে ইনস্ট্রাকশন এবং ডাটা ইনপুট দিল মাইক্রোপ্রসেসরে। দেন মাইক্রোপ্রসেসর ওই ইনপুট দেওয়া ইনস্ট্রাকশনটাকে তার নিজস্ব ইনস্ট্রাকশন সেটের সাথে মিলায়, যে ইনস্ট্রাকশনটা ওর ইনস্ট্রাকশন সেটের মধ্যে আছে কিনা। সে যদি ইনস্ট্রাকশন সেটের মধ্যে ইনপুট দেওয়া ইনস্ট্রাকশনটাকে খুঁজে পায়, দেন সে কি করবে? ওই ইনস্ট্রাকশনটাকে পারফর্ম করবে ডাটাটার উপর, তাই না? এরপর ডাটাটার উপর ইনস্ট্রাকশন পারফর্ম করা হয়ে গেলে একটা রেজাল্ট পাবে। এই রেজাল্টটা সে ইদার মেমোরিতে স্টোর করে আসবে অথবা কি করবে? আউটপুট ডিভাইসে শো করবে। এই কথাটা কি বুঝছেন? কি বুঝাইলাম? জি ম্যাম। সবাই বুঝতে পারছেন? জি ম্যাম। তো আপনার মাইক্রোপ্রসেসর একটা অপারেশন কিভাবে এক্সিকিউট করছে? সে হচ্ছে অপারেশন এক্সিকিউট করার জন্য, অপারেশন এক্সিকিউট না, মানে মাইক্রোপ্রসেসর কোনো অপারেশনস করতেছে কিভাবে। সো মাইক্রোপ্রসেসর অপারেশনস করার জন্য ফার্স্টে কি হচ্ছে? আপনার ইউজার কিবোর্ডের মাধ্যমে ইনস্ট্রাকশনস এন্ড ডাটা ইনপুট দিচ্ছে। দেন ওই ইনস্ট্রাকশনটাকে মাইক্রোপ্রসেসর তার নিজস্ব ইনস্ট্রাকশন সেটের সাথে মিলাচ্ছে। যদি ইনপুট দেওয়া ইনস্ট্রাকশন তার নিজের ইনস্ট্রাকশন সেটের সাথে মিলে যায় তাহলে সে ওই ইনস্ট্রাকশনটাকে এরপর
এক্সিকিউট করে। ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করে হচ্ছে ডাটার উপর, ডাটাটার উপর ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে গেলে দেন আপনার মাইক্রোপ্রসেসর একটা রেজাল্ট পায়। ওই রেজাল্টটা সে ইদার মেমোরিতে স্টোর করে আসবে, না হলে আউটপুট ডিভাইসে দেখাবে। তো এই গেল মাইক্রোপ্রসেসরের বেসিক অপারেশনস। এছাড়াও মাইক্রোপ্রসেসর কিছু এক্সটার্নাল সিগন্যালসকে রেসপন্ড করে থাকে। এই এক্সটার্নাল সিগন্যালগুলো হচ্ছে ইন্টারাপ্ট, রিসেট এক্সেট্রা। আমরা এই এক্সটার্নাল সিগন্যালগুলা থেকে কিছু এক্সটার্নাল অপারেশনস পাই মাইক্রোপ্রসেসরের। সো আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারে এই অপারেশনস গুলা নিয়েই পড়বো যে মাইক্রোপ্রসেসরের মধ্যে কত ধরনের অপারেশনস আছে। বুঝা গেছে আমি কি বলতেছি? জি ম্যাম। ওকে, আচ্ছা, তাহলে আমি সামনে যাচ্ছি। শোনেন, আপনার মাইক্রোপ্রসেসরে যে অপারেশনস গুলো আছে, আমরা ফার্স্টে দেখে আসছিলাম যে মাইক্রোপ্রসেসরের ইনস্ট্রাকশন গুলাকে আমরা হচ্ছে 5 ভাগে ভাগ করেছিলাম। ওই যে ডাটা ট্রান্সফার, দেন হচ্ছে ডাটা অ্যারিথমেটিক, লজিক্যাল অপারেশনস, তারপর হচ্ছে আপনার মেশিন কন্ট্রোল অপারেশনস, আর মাঝখানে ছিল একটা ব্রাঞ্চিং অপারেশনস, তাই না? সো এই এখন আমরা পড়বো আমার একটা মাইক্রোপ্রসেসরে যত ধরনের অপারেশন হয় সেগুলাকে কতগুলা ক্যাটাগরিতে ভাগ করা ছিল। আগেরটা ছিল ইনস্ট্রাকশনের প্রকারভেদ, এটা হচ্ছে অপারেশনস এর প্রকারভেদ। পার্থক্য কি বুঝতেছেন কি বলতেছি? জি ম্যাম। তো আচ্ছা, আমরা এখন ম্যাম হুম আরেকবার বলেন ম্যাম, আরেকবার বলি। প্রবলেম আচ্ছা, আরেকবার বলি, শোনেন। আমি বললাম যে আমরা আগে পড়ে আসছি যেটা সেগুলা ছিল হচ্ছে গিয়ে মাইক্রোপ্রসেসরের ইনস্ট্রাকশনস এর প্রকারভেদ, ঠিক আছে? আর এখন পড়বো হচ্ছে গিয়ে আমাদের মাইক্রোপ্রসেসরের ভেতর যত ধরনের অপারেশনস হয় সেই অপারেশনস এর প্রকারভেদ। বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, মাইক্রোপ্রসেসরের অপারেশনস গুলাকে আমরা হচ্ছে 3টা জেনারেল ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সো এই ক্যাটাগরিগুলো হচ্ছে মাইক্রোপ্রসেসর ইনিশিয়েটেড অপারেশন, ইন্টারনাল অপারেশন এন্ড হচ্ছে পেরিফেরাল অর এক্সটার্নাল অপারেশন। তার মানে মাইক্রোপ্রসেসরের অপারেশনস 3 ধরনের। ওকে, বেসিক 3 ধরনের অপারেশনস আছে মাইক্রোপ্রসেসরের। এর মধ্যে 2টা যদি আপনার মনে থাকে, আরেকটা জাস্ট একটু কষ্ট করে মনে করবেন। একটা হচ্ছে আপনার ইন্টারনাল অপারেশন, আর একটা হচ্ছে আপনার মাইক্রোপ্রসেসরের এক্সটার্নাল অপারেশন। আর একটা জিনিস একটু কষ্ট করে মনে রাখবেন, সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর ইনিশিয়েটেড অপারেশন। বুঝা গেছে কি এই 3টা কি বললাম? মাইক্রোপ্রসেসর ইনিশিয়েটেড অপারেশনস, মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল অপারেশনস, আর হচ্ছে মাইক্রোপ্রসেসরের এক্সটার্নাল অপারেশনস। ক্যাটাগরিগুলো বুঝেছেন? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা, তাইলে আমরা হচ্ছে গিয়ে এই 3টা অপারেশনস মাইক্রোপ্রসেসরের, কেউ কিছু বলবেন? আচ্ছা, আমরা এখন হচ্ছে এই 3টা অপারেশনস নিয়ে একটু বিস্তারিত পড়বো কোনটা কি। হ্যাঁ, তো আচ্ছা, তার আগে একটু জানি যে আমাদের যেই অপারেশনস গুলোর কথা বলতেছে মাইক্রোপ্রসেসরের, সেই অপারেশনস গুলা পারফর্ম করার জন্য আমাদের মাইক্রোপ্রসেসরের মধ্যে কি আছে? লজিক সার্কিটস আছে, তাই না? একটু আগে তো তাই বলে আসলাম যে মাইক্রোপ্রসেসরের অপারেশনস গুলো করার জন্য মাইক্রোপ্রসেসরকে কিছু লজিক গেটস বা লজিক সার্কিটস দিয়ে বিল্ড করা হয়, তাই তো? জি ম্যাম। হ্যাঁ, সো এখন কি হচ্ছে, এখন হচ্ছে আপনাদেরকে একটা কনসেপ্ট বলতেছে যে আমরা যখন early processors did not have the necessary circuitry on one chip, the complete units were made up of more than one chip. Therefore the term microprocessor unit is defined as a group of devices that can perform these functions with the necessary set of control signals. এটা আমি মুখে মুখে বলি, আপনারা একটু বুঝেন। বলছে যে আমরা মাইক্রোপ্রসেসর বলতে কাকে চিনি? যে একটা চিপের মধ্যে আপনার পুরো সিপিইউটা চলে আসতেছে, তাইলে ওটাকে আমরা বলতেছি কি? মাইক্রোপ্রসেসর, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো এখন ওরা বলছে কি মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোপ্রসেসর ইউনিট হচ্ছে গিয়ে সিমিলার বাট নট এক্সাক্ট সিমিলার। আপনার একটা মাইক্রোপ্রসেসর ইউনিট হবে কখন? আপনি যখন ওই মাইক্রোপ্রসেসরের মধ্যে নেসেসারি সব সার্কিটরি এবং সব কন্ট্রোল সিগন্যাল নিয়ে আসতে পারবেন।
তো বলতেছে যে যখন প্রথম দিকে প্রসেসর ব্যবহার করা হতো তখন অ্যাকচুয়ালি একটা চিপের মধ্যে সব নেসেসারি সার্কিটরি নিয়ে আসা যেত না। তখন কি হইতো, আপনার মাইক্রো প্রসেসরকে একটা কমপ্লিট ইউনিট হওয়ার জন্য সেখানে আমরা আরো কিছু ডিভাইসেস যোগ করতাম ফর সাম এক্সটার্নাল কন্ট্রোল সিগন্যালস। আমরা কি করতাম, মাইক্রো প্রসেসরকে একটা কমপ্লিট ইউনিট বানানোর জন্য তার সাথে আরো কিছু ডিভাইসেস অ্যাড করতাম ফর সাম এক্সটার্নাল কন্ট্রোল সিগন্যালস, যেন আমার মাইক্রো প্রসেসর সব ধরনের কন্ট্রোল সিগন্যাল কি করতে পারে, জেনারেট করতে পারে। সেজন্য আমরা কিছু এক্সট্রা ডিভাইসেস কানেক্ট করতাম। সো এই এক্সট্রা ডিভাইস সহ এই পুরা সিস্টেমটাকে আমরা তখন বলতাম হচ্ছে গিয়ে মাইক্রো প্রসেসর ইউনিট। এই কথাটা কি বুঝছেন কি বলছি? জি ম্যাম। সবাই বুঝছেন? আরেকবার বলবো? ম্যাম আরেকবার বলুন। আরেকবার বলি শোনেন। বলছে যে প্রথম দিকের যেই প্রসেসরগুলো আসছিল সেই প্রসেসরগুলোতে একটা চিপের মধ্যে সব নেসেসারি সার্কিটরি আনা পসিবল ছিল না। তখন কি হইতো, আপনার মাইক্রো প্রসেসরকে একটা কমপ্লিট ইউনিট হওয়ার জন্য আমাদের আরো কিছু কন্ট্রোল সিগন্যালের দরকার হইতো, যে কন্ট্রোল সিগন্যালের জেনারেট করার জন্য আমরা ওই মাইক্রো প্রসেসরের সাথে কিছু এক্সট্রা ডিভাইস অ্যাড করতাম। সো এই এক্সট্রা ডিভাইস সহ এই পুরো মাইক্রো প্রসেসরের সিস্টেমটাকে বলা হইতো তখন হচ্ছে মাইক্রো প্রসেসর ইউনিট। এবার বুঝছেন কি বলছি? জি ম্যাম। সো এবার দেখেন লেখাটা, therefore the term microprocessor unit is defined as a group of devices that can perform these functions with the necessary set of control signals। মানে আপনার কিছু গ্রুপ অফ ডিভাইস মিলে যখন এই সব ধরনের কন্ট্রোল সিগন্যালস এবং সব ধরনের ফাংশনস পারফর্ম করতে পারবে তখন আমরা এটাকে বলতেছি হচ্ছে গিয়ে মাইক্রোপ্রসেসর ইউনিট। এবার বুঝছেন কি বললাম? জি ম্যাম। ওকে, এরপর হচ্ছে গিয়ে বলছে যে সময়ের অ্যাডভান্সমেন্টের সাথে সাথে আপনার মাইক্রোপ্রসেসরের একটা চিপের মধ্যেই মোটামুটি সবগুলা নেসেসারি সার্কিটরি নিয়ে আসা পসিবল হয়ে গিয়েছে। এরপরে আমরা হচ্ছে গিয়ে মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোপ্রসেসর ইউনিট বলতে একই জিনিসকে বোঝা শুরু করছি। কখন? আমাদের যখন টাইমের অ্যাডভান্সমেন্টের সাথে সাথে মাইক্রোপ্রসেসরের একটা চিপের মধ্যেই সব নেসেসারি সার্কিটরি নিয়ে আসা সম্ভব হয়ে গিয়েছে, তখনই আমরা ওই একটা চিপকে মাইক্রোপ্রসেসরও বলতে পারছি এবং মাইক্রোপ্রসেসর ইউনিটও বলতে পারছি। বোঝা গেছে কি বলছি? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাইলে এবার হচ্ছে গিয়ে আমরা আসি হচ্ছে আমাদের ফার্স্ট যেটা ছিল, ফার্স্ট টাইপ অফ অপারেশনস অফ মাইক্রোপ্রসেসর, সেটা হচ্ছে কি মাইক্রোপ্রসেসর ইনিশিয়েটেড অপারেশনস। তো মাইক্রোপ্রসেসর ইনিশিয়েটেড অপারেশনস বোঝার জন্য আমাদের যে তিনটা বাস ছিল না, অ্যাড্রেস বাস, ডেটা বাস আর হচ্ছে কন্ট্রোল বাস, আপনারা হার্ডওয়্যার মডেলে দেখেছিলেন না এই তিনটা বাস? মনে পড়তেছে? জি ম্যাম। হ্যাঁ, তো আমরা মাইক্রোপ্রসেসর ইনিশিয়েটেড অপারেশনস গুলা বোঝার জন্য এই তিনটা বাস সম্পর্কে আমাদের আরেকটু বিস্তারিত জানা দরকার, ঠিক আছে? তাই আমরা এখানে ফার্স্টে হচ্ছে গিয়ে আগে এই তিনটা বাস কিভাবে আমাদের মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্টেড থাকে এটার আরেকটু ডিটেইলড ডায়াগ্রামটা দেখব। এই ডায়াগ্রামটা যদি কখনো পরীক্ষায় আসে তখন আপনার প্রশ্নে কিন্তু এরকম থাকবে যে ড্র দা 8085 বাস অর্গানাইজেশন। বুঝতে পারছেন কি বলছি? ড্র দা 8085 বাস অর্গানাইজেশন। কথা বুঝছেন? জি ম্যাম। ওকে, তো এই ডায়াগ্রামটাতে আপনার প্রত্যেকটা বাসের সাথে কোন কোন কম্পোনেন্ট কোন ডিরেকশনে কানেক্টেড, ঠিক আছে? মানে এই অ্যারোগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই অ্যারোগুলা প্রত্যেকটা সিগনিফিকেন্ট মিনিং রাখতেছে আপনার এই পুরো ডায়াগ্রামটা। আসেন আমরা এই ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা করি। আপনার হচ্ছে এটা একটা কি মাইক্রোপ্রসেসর ইউনিট, তাই না? জি ম্যাম। ওকে, এটা হচ্ছে আপনার একটা মাইক্রোপ্রসেসর ইউনিট। সো এই মাইক্রোপ্রসেসর ইউনিট থেকে আপনারা হার্ডওয়্যার মডেলে দেখে আসছেন এটা থেকে তিনটা বাস বের হয়, একটা হচ্ছে অ্যাড্রেস বাস, একটা ডেটা বাস আর একটা হচ্ছে কন্ট্রোল বাস। তো অ্যাড্রেস বাসটা ছিল আপনার 16 লাইনস এর, তাই না? সো অ্যাড্রেস বাসের সাথে আপনার আছে হচ্ছে A0 to A15 এই 16টা লাইন। কথা বুঝছেন কি বললাম? A0 to A15 16টা লাইন আপনার অ্যাড্রেস বাসের সাথে আছে।
জি ম্যাম। বুঝতে পারছেন? দেন হচ্ছে গিয়ে আপনার ডেটা বাস ছিল আপনার 8 লাইনসের। সো ডেটা বাসের সাথে আপনার আছে হচ্ছে D0 to D7 এই 8টা লাইন। বুঝছেন এটা? জি ম্যাম। ওকে। দেন হচ্ছে লাস্টলি কন্ট্রোল বাস এরকম গ্রুপ অফ লাইন নিয়ে কাজ করে না। সো এটার জন্য এরকম আলাদা গ্রুপ অফ লাইনস নাই। ওকে। এখন আসতেছি হচ্ছে আমাদের বাসগুলার ডিরেকশন। দেখেন আপনার অ্যাড্রেস বাস ছিল হচ্ছে গিয়ে ইউনিডিরেকশনাল। সো দেখেন আপনার অ্যারোটা জাস্ট মাইক্রোপ্রসেসর থেকে বের হচ্ছে, ভাইস ভার্সা হচ্ছে না, মানে উল্টা দিকে যাচ্ছে না। বুঝতেছেন কি বললাম? জি ম্যাম। ওকে। আর ডাটা বাসটা হচ্ছে আপনার বাই ডিরেকশনাল ছিল। সো আপনার ডাটা বাসের সাথে মাইক্রোপ্রসেসর দুই দিকেই কানেক্টেড, মানে ডাটা বাসটা মাইক্রোপ্রসেসর থেকেও বের হচ্ছে আবার মাইক্রোপ্রসেসরের দিকেও যাচ্ছে। সো দুই দিকে আপনার অ্যারো আছে। আর কন্ট্রোল বাসটাও আপনার ইউনিডিরেকশনাল ছিল। সো এটাও আপনার একদিকেই যাচ্ছে। এবার হচ্ছে আপনার অ্যাড্রেস বাস, ডেটা বাস আর কন্ট্রোল বাস মাইক্রোপ্রসেসরকে কার কার সাথে কানেক্টেড করতেছে, ঠিক আছে? আপনার বাস 3টা মাইক্রোপ্রসেসরকে কার কার সাথে কানেক্টেড করতেছে। তো অ্যাড্রেস বাস হচ্ছে আপনার মাইক্রোপ্রসেসরকে মেমোরি ইনপুট আর আউটপুটের সাথে কানেক্ট করতেছে এবং এই কানেকশনটা কিন্তু ইউনিডিরেকশনাল। তার মানে মাইক্রোপ্রসেসর থেকে আপনার অ্যাড্রেস বাসটা অ্যাড্রেস মেমোরিতে পাঠাতে পারবে, ইনপুটে পাঠাতে পারবে, আউটপুটে পাঠাতে পারবে। কিন্তু আপনার কিন্তু উল্টা কাজটা হবে না, মানে মেমোরি থেকে অ্যাড্রেস হচ্ছে অ্যাড্রেস বাসের মাধ্যমে মাইক্রোপ্রসেসরে যাবে না, এরকম হবে না জিনিসটা। বুঝছেন? আপনাদের কি নাম ধরে ধরে জিজ্ঞেস করবো? আচ্ছা, বলেন বুঝছেন কিনা যা বললাম? আমরা কি বলতেছি? আচ্ছা, আমরা বলতেছি হচ্ছে গিয়ে মাইক্রোপ্রসেসর থেকে অ্যাড্রেস বাস আমাদের মেমোরিতে অ্যাড্রেস পাঠাতে পারবে, ইনপুটে অ্যাড্রেস পাঠাতে পারবে এবং আউটপুটে অ্যাড্রেস পাঠাতে পারবে, কিন্তু উল্টাটা হচ্ছে না। এটাকে বুঝছেন কি বলছি? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম এখানে অ্যারোগুলা কি ইন্ডিকেট করে যে এটা থেকে মাইক্রোপ্রসেসর আপনার অ্যাড্রেস বাস ইউজ করে মেমোরি ইনপুট আর আউটপুটের সাথে কমিউনিকেশন করতেছে। এখন কমিউনিকেশনটা হচ্ছে ওয়ান ওয়ে। এটা বুঝছেন কি বললাম? জি ম্যাম। কমিউনিকেশনটা হচ্ছে ওয়ান ওয়ে, মানে আপনার মাইক্রোপ্রসেসর একটা অ্যাড্রেস বাসের মাধ্যমে মেমোরিতে পাঠাচ্ছে, আবার অথবা ইনপুটে পাঠাচ্ছে অথবা আউটপুটে পাঠাচ্ছে। কিন্তু আপনার এই যে ইনপুট আউটপুট আর মেমোরি থেকে কোনো অ্যাড্রেস উল্টা দিকে মাইক্রোপ্রসেসরের ভেতর যাচ্ছে না। এটা বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, এবার হচ্ছে আপনার ডেটা বাস। তো ডেটা বাস আপনার বাই ডিরেকশনাল, তার মানে আপনার মাইক্রোপ্রসেসর ডেটা বাসের সাথে মেমোরি ইনপুট আর আউটপুটের সাথে কমিউনিকেশন করতেছে এবং এই কমিউনিকেশনটা হচ্ছে বোথ ওয়ে, তাই না? এই ডাটা বাসের মাধ্যমে মাইক্রোপ্রসেসর যে মেমোরি এবং ইনপুট আউটপুটের সাথে কমিউনিকেশন করছে সেই কমিউনিকেশনটা হচ্ছে কি বোথ ওয়ে। তার মানে মাইক্রোপ্রসেসর ডেটা বাসের মাধ্যমে মেমোরিতে ডেটা পাঠাতেও পারবে, আবার মেমোরি থেকে ডেটা বাসের মাধ্যমে নিজের কাছেও আনতে পারবে। বুঝছেন কি বললাম এটা? জি ম্যাম। ওকে। তারপর সেকেন্ড কি, মাইক্রোপ্রসেসর ডেটা বাসের মাধ্যমে কি করবে, ইনপুট থেকে কোনো ডেটাকে নিজের কাছে আনতে পারবে, বাট উল্টাটা কিন্তু করতে পারবে না ইনপুটের ক্ষেত্রে। এটা বুঝছেন? জি ম্যাম। কিন্তু আবার মাইক্রোপ্রসেসর ডেটা বাসের মাধ্যমে কোনো ডেটাকে আউটপুটে পাঠাতে পারবে, কিন্তু আউটপুট থেকে কোনো ডেটা ও ডেটা বাসের মাধ্যমে নিজের কাছে নিতে পারবে না। এটা বুঝছেন? ওকে। কারো কোনো প্রবলেম আছে? কেউ কিছু বলবেন? নো ম্যাম। আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের কন্ট্রোল বাস। মাইক্রোপ্রসেসর কন্ট্রোল বাসের মাধ্যমে আপনার মেমোরিতে কন্ট্রোল সিগন্যাল পাঠাতে পারে, তারপর ইনপুটে কন্ট্রোল সিগন্যাল পাঠাতে পারে এবং আউটপুটে কন্ট্রোল সিগন্যাল পাঠাতে পারে। বাট এই মেমোরি ইনপুট আউটপুট থেকে কোনো কন্ট্রোল সিগন্যাল মাইক্রোপ্রসেসরের দিকে যাবে না। এটাও ওয়ান ওয়ে কমিউনিকেশন। বুঝা গেছে?
জি ম্যাম। ওকে, আচ্ছা তাহলে এবার যদি আমাদের বাস অর্গানাইজেশনটা সম্পর্কে, এই ছবিটা কি বুঝছেন সবাই? অ্যারোগুলা বুঝছেন জি, কোনটা ma'am. কি করে? জি আবার ম্যাম। দেখেন, আবার একটা জিনিস দেখেন, আপনার ওয়ার্ল্ড থেকে একটা ইনপুট ডিভাইসে যেতে পারবে, এবং আপনার আউটপুট ডিভাইস থেকে আউটপুট রিয়েল ওয়ার্ল্ডের দিকে যেতে পারবে। এই যে এই দুইটা অ্যারো দিয়ে এটা বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, তো এই বাস অর্গানাইজেশনের ডায়াগ্রামটা যদি বোঝা হয়, তাহলে আমরা হচ্ছে এবার ওই মাইক্রোপ্রসেসর ইনিশিয়েট অপারেশনস কি সেগুলা দেখি। মাইক্রোপ্রসেসর ইনিশিয়েটেড অপারেশনস গুলা হচ্ছে আপনার প্রাইমারিলি 4টা অপারেশন, মানে মাইক্রোপ্রসেসরের প্রাইমারি 4টা অপারেশনসকে আমরা মাইক্রোপ্রসেসর ইনিশিয়েট অপারেশনস বলতে পারি। এই 4টা প্রাইমারি অপারেশনস কি মাইক্রোপ্রসেসরের? একটা হচ্ছে মেমোরি রিড, সেকেন্ড হচ্ছে মেমোরি রাইট, থার্ড ইনপুট আউটপুট রিড, তার মানে হচ্ছে আপনার ইনপুট ডিভাইস থেকে ডাটা নেওয়া, আর হচ্ছে ইনপুট আউটপুট রাইট, তার মানে হচ্ছে আউটপুট ডিভাইসে কোনো ডাটা সেন্ড করা। এই 4টা হচ্ছে আপনার একটা মাইক্রোপ্রসেসরের প্রাইমারি 4টা অপারেশনস। বুঝা গেছে এই 4টা? জি ম্যাম। ওকে, তো এখন এখন যে জিনিসটা বলছে এটা একটু ইম্পর্টেন্ট বেশি। শোনেন, আপনার এই যে মাইক্রোপ্রসেসরের ইনিশিয়েটেড অপারেশনস অথবা মাইক্রোপ্রসেসরের প্রাইমারি 4টা অপারেশনস যে দেখলেন, মেমোরি রিড রাইট আর হচ্ছে ইনপুট আউটপুট রিড রাইট, এই 4টা অপারেশনস তো আপনার বেসিক্যালি কিছুই নাই। 4টা অপারেশনস বেসিক্যালি আপনার হচ্ছে মাইক্রোপ্রসেসরের মেমোরি এবং ইনপুট আউটপুটের সাথে কমিউনিকেশন, মাইক্রোপ্রসেসরের মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কমিউনিকেশন, এই 4টা অপারেশন, তাই না? জি ম্যাম। সো মাইক্রোপ্রসেসরের এই কমিউনিকেশনটা করার জন্য 3টা স্টেপ ফলো করতে হয়। মাইক্রোপ্রসেসরের এই কমিউনিকেশনের 4টা অপারেশন করার জন্য 3টা স্টেপ ফলো করতে হয়। 3টা স্টেপ গুলা হচ্ছে আপনার খুব ইম্পর্টেন্ট 3টা স্টেপ। যেমন ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনারা কি করবেন, ফার্স্ট স্টেপটাতে মাইক্রোপ্রসেসর প্রথমে যেই মেমোরি লোকেশন বা যেই ইনপুট আউটপুটের সাথে কমিউনিকেট করতে চায় তার অ্যাড্রেসটা খুঁজে বের করবে, তাই তো? ফার্স্ট কাজ এটাই হওয়া উচিত না? জি ম্যাম। ওকে, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে মাইক্রোপ্রসেসর যেই মেমোরি লোকেশনে কমিউনিকেট করতে চায় অথবা যেই ইনপুট আউটপুটের সাথে কমিউনিকেট করতে চায় তার অ্যাড্রেসটা বের করবে খুঁজে। অ্যাড্রেসটা খোঁজা বের হয়ে গেলে দেন সেকেন্ড স্টেপে যে কি করবে, সে ওই অ্যাড্রেসে ডাটা ট্রান্সফার করবে, তাই না? জি ম্যাম। ওকে, এইবার সেকেন্ড স্টেপটা হয়ে গেলে থার্ড স্টেপটাতে কি করবে, ও হচ্ছে গিয়ে ওই ডাটা ট্রান্সফার অপারেশনের জন্য প্রয়োজনীয় টাইমিং এবং কন্ট্রোল সিগন্যালস জেনারেট করবে। এই 3টা স্টেপ বুঝছেন? জি ম্যাম। এবার আপনারা আমাকে বলেন তো, প্রথম স্টেপটা করার জন্য আপনার কোন মাইক্রোপ্রসেসরের কোন বাসের প্রয়োজন? অ্যাড্রেস বাস। অ্যাড্রেস বাসের বাস। প্রয়োজন। হ্যাঁ, অ্যাড্রেস বাসের প্রয়োজন। মানে প্রথম স্টেপে তো অ্যাড্রেস, মাইক্রোপ্রসেসর কোন মেমোরি লোকেশন বা কোন ইনপুট ডিভাইস বা কোন আউটপুট ডিভাইস না পোর্ট ধরেন, কোন মেমোরি লোকেশন বা কোন ইনপুট পোর্ট বা কোন আউটপুট পোর্টের সাথে কমিউনিকেশন করবে সেটা খোঁজার জন্য মাইক্রোপ্রসেসর অ্যাড্রেস বাসের মাধ্যমে অ্যাড্রেস খুঁজে বের করবে। বুঝছেন? জি ম্যাম। সেকেন্ড হচ্ছে গিয়ে সেকেন্ডটার জন্য তাইলে আমার কোন বাস দরকার বলেন তো ডাটা ট্রান্সফারের জন্য? ডাটা বাস। ডেটা বাস। তার মানে আপনার যখন মেমোরি লোকেশনের অ্যাড্রেসটা পেয়ে যাবেন বা ইনপুট আউটপুট পোর্ট অ্যাড্রেসটা পেয়ে যাবেন, তখন সে মাইক্রোপ্রসেসর কি করবে, ডাটা বাসের মাধ্যমে ওই অ্যাড্রেসে ডাটা ট্রান্সফার করবে, তাই না? জি ম্যাম। থার্ড স্টেপটার জন্য কোন কি প্রয়োজন? কন্ট্রোল বাস। হ্যাঁ, থার্ড স্টেপটাতে হচ্ছে গিয়ে কি করবে, মাইক্রোপ্রসেসর যখন ডাটা ট্রান্সফার করবে একটা নির্দিষ্ট অ্যাড্রেসে, ওর ডাটাটা অ্যাকচুয়ালি কিভাবে ট্রান্সফার হচ্ছে, মেমোরিতে রিড হচ্ছে না মেমোরিতে রাইট হচ্ছে না ইনপুটে রিড হচ্ছে নাকি আউটপুটে রাইট হচ্ছে, সেটার জন্য নেসেসারি কন্ট্রোল সিগন্যালস পাঠাবে, অথবা যে কাজটা করতেছে সে কাজটার জন্য টাইমিং সিগন্যাল পাঠাবে, তাই না? সো এই সিগন্যালটা পাঠাবে সে হচ্ছে গিয়ে কন্ট্রোল বাসের মাধ্যমে।
বুঝা গেছে 3টা স্টেপ? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে। সো এই গেল আমাদের মাইক্রোপ্রসেসর ইনিশিয়েটেড অপারেশনস এবং এই অপারেশনস এর জন্য প্রয়োজনীয় 3টা স্টেপ। এখন এই 3টা স্টেপের জন্য আপনি যে 3টা বাসের কথা বললেন, অ্যাড্রেস বাস, ডেটা বাস আর কন্ট্রোল বাস, এই 3টা বাস নিয়ে আমরা এখন একটু শর্টে আলোচনা করি। দেখেন, অ্যাড্রেস বাস বলেন তো কয়টা লাইন নিয়ে গঠিত হয় বলা হয়েছিল? 16 ম্যাম। 16টা অ্যাড্রেস লাইন নিয়ে গঠিত হয়। সো এই অ্যাড্রেস লাইন 16টাকে আমরা আইডেন্টিফাই করি হচ্ছে A0 থেকে A15 দিয়ে, মানে A0, A1, A2 এরকম 16টা দিয়ে, ঠিক আছে? আর আপনার অ্যাড্রেস বাস হচ্ছে ইউনিডিরেকশনাল, তার মানে আপনার এখানে বিট ফ্লো হয় ওয়ান ডিরেকশনে। ওয়ান ডিরেকশন বলতে কোন ডিরেকশন? মাইক্রোপ্রসেসর টু পেরিফেরাল ডিভাইসেস অর মেমোরি। মাইক্রোপ্রসেসর থেকে আপনার মেমোরি অথবা ইনপুট আউটপুটের দিকে, এই ওয়ান ওয়েতে আপনার অ্যাড্রেস বাসের মাধ্যমে অ্যাড্রেস ফ্লো হয়, বিট ফ্লো হয়। বুঝা গেছে কি বলছে? জি ম্যাম। তারপর আপনারা যে উপরে 3টা স্টেপ দেখে আসছেন, সেই 3টা স্টেপের প্রথমটা আমরা করি হচ্ছে, বা মাইক্রোপ্রসেসর করে হচ্ছে অ্যাড্রেস বাসের মাধ্যমে। মানে মাইক্রোপ্রসেসর অ্যাড্রেস বাস ইউজ করে কোনো পেরিফেরালের অ্যাড্রেস অথবা কোনো মেমোরি লোকেশনকে খুঁজে বের করে। তারপর বলছে যে ইন আ কম্পিউটার সিস্টেম ইচ পেরিফেরাল অর মেমোরি লোকেশন ইজ আইডেন্টিফাইড বাই আ বাইনারি নাম্বার কল্ড অ্যান অ্যাড্রেস এন্ড দ্য অ্যাড্রেস বাস ইজ ইউজড টু ক্যারি আ 16-বিট অ্যাড্রেস। মানে এটা বেসিক কথা যে আপনার যে কোনো ইনপুট আউটপুট ডিভাইসের যে পোর্টটা, সেই পোর্ট বা যে মেমোরির যে কোনো লোকেশন আমরা আইডেন্টিফাই করি হচ্ছে একটা বাইনারি নাম্বার দিয়ে। সেই বাইনারি নাম্বারটাকে আমরা বলি ওই মেমোরি লোকেশনের অ্যাড্রেস বা ওই ইনপুট আউটপুটের পোর্ট অ্যাড্রেস, ঠিক আছে? তো এই অ্যাড্রেসটাকে ক্যারি করা হয় হচ্ছে 16-বিটের অ্যাড্রেস বাসের মাধ্যমে। তারপর বললো যে আপনার মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বাস যত লাইনের, সেটা আপনার ডিফাইন করে যে ওই মাইক্রোপ্রসেসরটা কয়টা ইউনিক মেমোরি লোকেশনকে আইডেন্টিফাই করতে পারবে। তো আমরা যে 8085 মাইক্রোপ্রসেসরটা পড়তেছি, সেটার অ্যাড্রেস বাস কত লাইনের? 16। তাহলে বলেন তো আমার এই 8085 মাইক্রোপ্রসেসর কয়টা ইউনিক অ্যাড্রেসকে আইডেন্টিফাই করতে পারবে? 16টা। না, 2^16, তাই না? 2^16 এতগুলা ইউনিক অ্যাড্রেসকে সে আইডেন্টিফাই করতে পারবে না। জি ম্যাম। সো মোটামুটি আমরা বলতেছি কি যে আমাদের 8085 মাইক্রোপ্রসেসর 64K মেমোরিকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। তো বলতেছে যে বেশি মোস্ট 8-বিট মাইক্রোপ্রসেসরেরই 16 অ্যাড্রেস লাইনস থাকে, আবার কিছু কিছু মাইক্রোপ্রসেসরের 16-এরও বেশি অ্যাড্রেস লাইন থাকতে পারে। যেমন হচ্ছে এক্সাম্পল দেওয়া, ইন্টেল 8088 এর অ্যাড্রেস লাইনস হচ্ছে গিয়ে 20, আবার পেন্টিয়াম প্রসেসরের অ্যাড্রেস লাইনস হচ্ছে গিয়ে 32। সো অ্যাড্রেস লাইন যে সবারই 16টা এমন না, আমাদের বেশিরভাগ 8-বিট মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস লাইন হচ্ছে গিয়ে 16 অ্যাড্রেস লাইনস, আবার কিছু কিছু মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস লাইন 16-এরও বেশি বা 16-এরও কমও আছে। এটা কি বুঝছেন কি বলছি? জি ম্যাম। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে কি আমাদের ডেটা বাস। তো ডেটা বাস হচ্ছে কি গ্রুপ অফ 8 লাইনস, তাই না? অ্যাড্রেস বাস ছিল 16 লাইনসের আর ডেটা বাস হচ্ছে আমাদের 8 লাইনসের। তো ডেটা লাইনসে আপনার কি হয়, বাই ডিরেকশনাল ডাটা ফ্লো হয়, তার মানে মাইক্রোপ্রসেসর থেকে এবং মাইক্রোপ্রসেসরের দিকে, দুই দিকেই ডাটা ফ্লো হইতে পারবে, তাই না? আপনারা জি ম্যাম। আপনারা একটু আগে যে 3টা স্টেপ পড়ে আসছেন, সেই 3টা স্টেপের মধ্যে সেকেন্ড স্টেপটা যেটা ছিল ডাটা ট্রান্সফার বা ইনস্ট্রাকশন ট্রান্সফার, সেই সেকেন্ড স্টেপটা করার জন্য মাইক্রোপ্রসেসর ডেটা বাসকে ইউজ করে থাকে। এখন আপনার ডেটা বাসের ডেটা লাইন তত সংখ্যা আপনার ডিফাইন করে আপনার ওই মাইক্রোপ্রসেসরটা কয়টা ইউনিক ডাটা ট্রান্সফার করতে পারবে। মানে হচ্ছে আমি একটু সহজ ভাষায় বলি যে ধরেন আপনার মাইক্রোপ্রসেসরের ডেটা বাসের ডেটা লাইন হচ্ছে গিয়ে 8টা, তাহলে ও কতগুলা ইউনিক ডাটা ট্রান্সফার করতে পারবে বলেন তো? 2^8 মানে হচ্ছে 256টা নাম্বারকে হচ্ছে গিয়ে সে কি করতে পারবে, ট্রান্সফার করতে পারবে ডেটা লাইনের মাধ্যমে।
তো এই 256 নাম্বারের মধ্যে সবচেয়ে ছোট নাম্বারটা কি হবে? আপনার 00 মানে কি? হেক্সাডেসিমালে 00, তার মানে বাইনারিতে তো 8টা 0, তাই না? জি ম্যাম। আর হচ্ছে আপনার হাইয়েস্ট নাম্বারটা কত হবে? FF, আর FF হচ্ছে হেক্সাডেসিমালে, সো বাইনারিতে হচ্ছে কত? 8টা 1। বুঝতে পারছেন কি বলছি? জি ম্যাম। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে কি বলতেছে দেখেন, 8085 ইজ নোন অ্যাজ অ্যান 8-বিট মাইক্রোপ্রসেসর। একটা জিনিস মনে রাখবেন, আপনার মাইক্রোপ্রসেসর কত বিটের সেটা আমরা ডিফাইন করে থাকি ওই মাইক্রোপ্রসেসরের ডেটা লাইন কয়টা, ঠিক আছে? মানে আপনার যেই 8085 মাইক্রোপ্রসেসরটা আমরা পড়তেছি, এইখানে ডেটা বাসের ডেটা লাইন 8টা, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে 8-বিট মাইক্রোপ্রসেসর। কথা বোঝা গেছে কি বলছি? জি ম্যাম। কোন মাইক্রোপ্রসেসর আছে যাদের হচ্ছে ডেটা বাসের ডেটা লাইন 16টা, এদেরকে আমরা বলি 16-বিট মাইক্রোপ্রসেসর। আবার কোন মাইক্রোপ্রসেসর আছে যাদের ডেটা বাসের ডেটা লাইন হচ্ছে 32টা, এদেরকে আমরা হচ্ছে 32-বিট মাইক্রোপ্রসেসর বলে থাকি। বুঝা গেছে? বুঝতে পারছেন কি বলছি? জি ম্যাম। আচ্ছা, তাইলে যদি আমাদের ডেটা বাস সম্পর্কে জানা হয়, তাহলে এবার আরেকটা সেটা বাকি হচ্ছে, সেটা কন্ট্রোল বাস। So control bus কি? The control bus is comprised of various single lines that carry synchronization signals. এই জিনিসটা মনে রাখবেন, আপনার অ্যাড্রেস বাস আর ডেটা বাস যেমন গ্রুপ অফ লাইন্স নিয়ে কাজ করে, কন্ট্রোল বাস এরকম গ্রুপ অফ লাইন্স নিয়ে কাজ করে না। এখানে কিছু সিঙ্গেল লাইন্স আছে যারা হচ্ছে সিঙ্গেল পালস জেনারেট করে থাকে। কথা বুঝছেন কি বললাম? জি ম্যাম। এই সিঙ্গেল পালস গুলাকেই আমরা এক একটা কন্ট্রোল সিগন্যাল বলে থাকি। আপনার কন্ট্রোল সিগন্যালটা কিরকম হয় আমি যদি একটু আইডিয়া দিই, তাহলে একটু চিন্তা করেন। ধরেন মাইক্রোপ্রসেসর অ্যাড্রেস বাসের মাধ্যমে মেমোরিতে একটা লোকেশন আইডেন্টিফাই করলো, হ্যাঁ? এবার ওই মেমোরির ওই লোকেশনে সে ডাটা বাসের মাধ্যমে ডেটা ট্রান্সফার করবে, কিন্তু এই ডেটা ট্রান্সফারটাও মেমোরি লোকেশনে কি রকম হবে, মানে মেমোরি রিড হবে না মেমোরি রাইট হবে, সেটা বলে দিতে হবে না মাইক্রোপ্রসেসরে? জি ম্যাম। এই যে মাইক্রোপ্রসেসর মেমোরিতে বলবে যে তোমার অ্যাড্রেসের সাথে আমি ডেটা রিড করব বা ডেটা রাইট করব, এই জিনিসটাই সে বলবে হচ্ছে কন্ট্রোল বাসের মাধ্যমে। মানে সে কি করবে, কন্ট্রোল বাসের মাধ্যমে একটা মেমোরি রিড সিগন্যাল পাঠাবে অথবা একটা মেমোরি রাইট সিগন্যাল পাঠাবে। তাহলেই মেমোরি বুঝতে পারবে যে তার ওইখানে যেই মেমোরি লোকেশনটা আইডেন্টিফাইড হয়েছে, সেই আইডেন্টিফাইড লোকেশনে মেমোরি রিড হবে অথবা মেমোরি রাইট হবে। বুঝতে পারছেন? জি ম্যাম। সবাই বুঝছেন নাকি আবার বলবো এই জিনিসটা? ম্যাম আরেকবার একটু বলেন। আচ্ছা, বললাম যে ধরেন আপনি ধরেন মেমোরিতে রিড করবেন, হ্যাঁ? মেমোরি থেকে মাইক্রোপ্রসেসরের একটা ডাটা রিড করতে হবে ধরেন। তো মাইক্রোপ্রসেসর কি করবে, মেমোরির যে লোকেশন থেকে ডাটা রিড করতে হবে সেই লোকেশনটা আগে আইডেন্টিফাই করবে, কার মাধ্যমে? অ্যাড্রেস বাসের মাধ্যমে, তাই না? বুঝছেন কি বললাম? এরপর মাইক্রোপ্রসেসর যখন ওই মেমোরির লোকেশনটা আইডেন্টিফাই করে ফেলবে, তখন ও কি করবে, তখন ও ডাটা বাসের মাধ্যমে ওই মেমোরি লোকেশনের ডাটাটাকে রিড করে আনতে চাবে। কিন্তু ওই মেমোরি লোকেশনের ডাটাটা যে রিড করব নাকি রাইট করব সেটা বোঝানোর জন্য ওর একটা রিড সিগন্যাল কন্ট্রোল বাসের মাধ্যমে পাঠাতে হবে। বুঝছেন? জি ম্যাম। ওকে, তাইলেই আপনার মেমোরিতে বোঝানো যাবে যে মেমোরির ওই আইডেন্টিফাইড লোকেশনে ডাটাটা কি হবে, রিড হবে। তারপর ওই ডাটাটা ডাটা বাসের মাধ্যমে আপনার মাইক্রোপ্রসেসরের ভেতর চলে আসতে পারবে। এখন হচ্ছে আপনাদের একটা এক্সাম্পল দেওয়া, টু কমিউনিকেট উইথ আ মেমোরি। For example, to read an instruction from a memory location, the MPU places the 16-bit address on the address bus. ধরেন কি বললো, এই যে আপনার মাইক্রোপ্রসেসর কি করবে, মেমোরি থেকে একটা ইনস্ট্রাকশন রিড করবে। সো কি করবে, ইনস্ট্রাকশনটা যেই অ্যাড্রেসে আছে সেই 16 বিটের অ্যাড্রেসটা মাইক্রোপ্রসেসর অ্যাড্রেস বাসের মধ্যে দিয়ে দিবে। দেন এই 16 বিটের অ্যাড্রেসটা অ্যাড্রেস বাসের মাধ্যমে মেমোরিতে গিয়ে মেমোরির ওই লোকেশনটাকে আইডেন্টিফাই করবে। বুঝছেন? মেমোরি লোকেশন কি হয়ে গেল, আইডেন্টিফাই হয়ে গেল।
এরপর মাইক্রোপ্রসেসর কি করবে, কন্ট্রোল বাসের মাধ্যমে একটা মেমোরি রিড সিগন্যাল পাঠাবে। এই মেমোরি রিড সিগন্যালটা পেলে মাইক্রোপ্রসেসর মেমোরির ওই আইডেন্টিফাইড লোকেশনটা রিড করার জন্য অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তারপর ওই লোকেশনটা রিড করার জন্য অ্যাক্টিভেটেড হয়ে গেলে ওই লোকেশনের ডাটাটা ডাটা বাসে চলে আসবে এবং ডাটা বাস থেকে সেটা মাইক্রোপ্রসেসরের ভেতরে চলে যাবে রিড হওয়ার জন্য। বুঝা গেছে এটা কি বলছে? জি ম্যাম। সবাই বুঝছেন নাকি আবার বলবো? বুঝতে পারছি ম্যাম। ওকে, তারপর হচ্ছে আপনার আচ্ছা আজকে আপনাদের এতটুকুই থাক। নেক্সট হচ্ছে কি আর এই বাকিটুকু শেষ করে দেব আপনাদের অফলাইন ক্লাসে, ঠিক আছে? জি ম্যাম, আর পড়ায়েন না আজকে। আচ্ছা বুঝতে পারছেন আজকে কি পড়াইলাম জি ম্যাম। নাকি জি, আজকেও কেউ বাসে আছেন? মিস অ্যাটেন্ডেন্সটা অ্যাটেন্ডেন্স দিচ্ছি। কারা কারা অ্যাটেন্ডেন্স মিস করছেন একটু বলেন। আপনি কখন আসছেন? আপনাকে কিন্তু লেট অ্যাটেন্ডেন্স দিব। ঠিক আছে মিস। আচ্ছা। ম্যাম হুম, ম্যাম অ্যাটেন্ডেন্স। ওকে, লেট অ্যাটেন্ডেন্স দিব কিন্তু। বলেন নাইম বলেন। আমার চেয়ে কানা মামা ভালো মিস। হ্যাঁ বলেন, নাম বলেন। ইশতিয়াক আমিন। তারপর আরেকজন। ম্যাম সুমাইয়া তাসনিম। ঠিক আছে, আর কেউ? ঈদ মোবারক ম্যাম। ঈদ মোবারক আপনাদের সবাইকে। আপনারা সবাই এনজয় করেন এবং একটু পড়ালেখাও করেন। আপনাদেরকে ঈদ মোবারক এবং ঈদের পরে মিড আসবে সেটা